আসছিল। হঠাৎ কিছু একটা মাথায় আসতেই নায়ক দ্রুত থানায় গিয়ে সকালে যে মেয়েটির মিসিং কমপ্লেন এসেছিল সেই ফাইলটি দেখতে চায়। আর এখানেই দেখা যায় এটি সারপাঞ্চের মেয়ে সিমরানের মিসিং কমপ্লেন। তবে যারা এসেছিল তারা কারা, এই বিষয়ে আমরা একটু পরে আসছি। এদিকে বালিজাকে দেখা যায় সে যেখান থেকে মালাটি নিয়েছিল সেখানে এসেছে। জায়গাটি একটি পাহাড়ি অঞ্চল। অনেকে এখানে ঋষিদের সাক্ষাৎ নিতে আসে। বালিজা এদের মধ্যেই কমিরিকে দেখতে পায়। এরপর কমিরি পিছু করতে থাকে। কমিরিও হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে চলে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। বালিজা তখনও কমিরির পিছু করে যাচ্ছে। একসময় কমিরি বালিজার সামনে এসে জানতে চায় গ্রামের সবাই কেমন আছে। বালিজা জানতে চায়, কিরে কমিরি, আমরা তো ভেবেছিলাম তুই মারা গেছিস। তোর বউ সত্যিটা লুকাতে যুদ্ধ করে যাচ্ছে, তোর ভাই তোকে খুঁজে বেড়াচ্ছে, আর তুই এখানে কি করছিস? কমিরি শুধু বলে, শুদ্ধ হচ্ছি। সিন চলে আসে যষ্টিপল্লী স্কুলে। কমিরির ছেলে যেখানে পড়াশোনা করে। রমেশ লোকজন নিয়ে এসে কমিরির ছেলেকে স্কুল থেকে বের করে দেয়। তার কথা, যার বাবা কালো জাদু করে তার ছেলের এখানে পড়ার কোনো অধিকারই নেই। ছেলেটি বাড়ি ফিরেই লক্ষ্মীকে বিষয়টি জানায়। এরপর লক্ষ্মী জামা কাপড় গুছিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে যায়। অন্য দৃশ্যে আমাদের আর্কিওলজি ডিপার্টমেন্ট দেখানো হয়। প্রকাশ নামে একটি ছেলে তার বস দেবকে বলছে, স্যার, আমি 2 বছর যাবৎ সব খুঁটিনাটি যাচাই করে দেখেছি। আমার মনে হয় ওই মন্দিরের পিছে কোনো সিক্রেট আছে। এর মধ্যে দেবের কাছে একটি ফোন আসে। দেব প্রকাশের কাছে জানতে চায়, এই কথা কারোর সাথে শেয়ার করেছ? প্রকাশ বলে, না স্যার, সরকারকে জানালে তারাই তো ব্রেকিং নিউজ করবে। দেব বলে, কাউকে বলার প্রয়োজন নেই, তোমাকে আমি দুবাইয়ের টিকিট কেটে দিচ্ছি। সেখানে গিয়ে 2 মাস থাকো, আর এখানে সব কিছু আমি দেখব। এরপর দেব অফিস থেকে বেরিয়েই ফোনে কাউকে বলে দেয়, আমি ওকে দুবাই পাঠাচ্ছি, ওখানে ওকে শেষ করে দিবে। অন্যদিকে নায়ক সেই মিসিং মেয়ে সিমরানের কথা বলছে। নায়ক বলছে, আমি তদন্ত করতে হায়দ্রাবাদ গিয়ে জানতে পারি সবাই জায়গায় সারপাঞ্চের মেয়ে বলে জানতো সেই সিমরান আসলে তার মেয়ে না। কিন্তু সিমরান কেন সারপাঞ্চের মেয়ে পরিচয় দিয়েছিল তার কারণ আমি খুঁজে পাইনি। নায়কের ধারণা, যদি সিমরানও মারা গিয়ে থাকে তবে এটাও কমিরির কাজ হবে, নয়তো কমিরি খুনিকে জানে। কারণ সারপাঞ্চের মৃত্যুর রাতে সিমরান কমিরির অটো করেই রেলওয়ে স্টেশনের দিকে গিয়েছিল। আর সেই রাতে এক অটো চালক সিমরানকে কমিরির অটোতে উঠতে দেখেছিল। এখানে কিছু তো একটা রহস্য লুকিয়ে আছে। সিন চলে যায় কমিরি এবং বালিজার ওখানে। কমিরি বালিজাকে নিয়ে এক এক জায়গায় গিয়ে এক একজনের কাছ থেকে কিছু তথ্য নিচ্ছে। এরপর তারা একটি জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সন্ধ্যা নাগাদ তারা গভীর জঙ্গলের মাঝে থাকা একটি আশ্রমে পৌঁছে যায়। আশ্রমে পৌঁছা মাত্রই আশ্রমের ঋষি কমিরি যাওয়া মাত্রই বলে ওঠে, তুই অনেক দেরি করে ফেলেছিস। এরপর শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। তবে এটি কোনো কালো জাদুর প্রক্রিয়া নয়। মূলত কমিরি এই ঋষির থেকে কিছু শিখতে এসেছিল, তাই ঋষি কমিরিকে সেটাই শেখাচ্ছে। সারা রাত ধরে এসব দেখার পর সকাল হতে বালিজা কমিরির কাছে জানতে চায়, তুই সব কি করছিস, কি জন্য করছিস, আমাকে খুলে বল। আর এসবের কারণ জানতেই আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। কমিরির ভাষ্যমতে কমিরি একদিন স্বপ্নে দেখছিল গ্রামের পরিত্যক্ত ওই মন্দিরের মধ্যে অনেক গুপ্তধন আছে, সেগুলো বিষধর সাপেরা ভাড়া দিচ্ছে। স্বপ্ন দেখে কমিরি স্বপ্নের অর্থ বুঝতে পারছিল না। আপনাদের মনে আছে জানগা এবং বালিজা বাজারে যাওয়ার সময় কমিরি অটো নিয়ে বেরিয়েছিল? কমিরি সেদিন ওই মন্দিরে গিয়েছিল এবং প্রার্থনা করছিল, আমি জানি না তুমি কেন আমার স্বপ্নে এসেছ, আমি কোনো পাপ করে থাকলে আমাকে ক্ষমা করে দাও। ঠিক তখনই মন্দিরের মধ্যে বজ্রপাত হয়। আশেপাশে লোহার টুকরাগুলো মন্দিরের দিকে আকৃষ্ট হতে থাকে, যা দেখে কমিরি একদম ঘাবড়ে যায়। কমিরি এসবের মানে খুঁজে পাচ্ছিল না। এর জন্য কমিরি দ্রুত মারুতির সাথে দেখা করে এবং বলে, চাচা, মাসখানেক যাবৎ আমার সাথে কেমন যেন হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। ওই বন্ধ মন্দির বারবার আমার স্বপ্নে আসছে, অনেক অনেক স্বর্ণ আর সাপ দেখছি, মনে হচ্ছে মন্দির আমাকে ডাকছে। এসব কথা শুনে মারুতি বলে, আরে বোকা, এসব শুধু স্বপ্নই, চিন্তা করিস না, তুই মাঝে মাঝে ওই মন্দিরে যাস তো, তাই বারবার স্বপ্নে ওই মন্দির দেখছিস, ওখানে বেশি যাস না, সব ঠিক হয়ে যাবে। চাচার কথা শুনে কমিরি ফিরে আসে। তবে রাতে খাবার খাওয়ার সময় লক্ষ্মী কমিরের গলায় সিঁদুরের দাগ দেখে বুঝতে পারে কমিরি ওই মন্দিরে গিয়েছিল। এই জন্য লক্ষ্মী বলছিল, ওই মন্দিরে কেন গিয়েছ, মন্দিরটি অভিশপ্ত, গ্রামের লোকজন বলে ওই মন্দির ভালো না, তুমি কেন গিয়েছিলে, আর কখনো ওখানে যাবে না। কমিরি বলে, আরে সব কিছু না, বাদ দাও না। আপনাদের মনে আছে সকালে কমিরি খাবার খাওয়ার সময় একটি কল এসেছিল, আর কমিরি না খেয়েই চলে গিয়েছিল। কমিরি মূলত মারুতির কল পেয়ে মারুতির বাড়িতে গিয়েছিল। মারুতি বলে, তুই কাল যখন ওই মন্দিরের কথা বললি, আমার তোর বাবার মৃত্যুর কথা মনে পড়ে গেল। আমরা যে পূজা করি, বলি দেই, তা ওই মন্দিরের জন্যই। কমিরি অবাক হয়ে জানতে চায়, কি বলছেন এসব? মারুতি বলে, বিরতা বারবানে শ্রীকৃষ্ণ যখন এখানে এসেছিল, পুরাণে উল্লেখ আছে জ্যৈষ্ঠীপল্লীতে রাতে একটি পূজা হয়েছিল। আর এই বিশ্বাস থেকেই কেরালার এককালীন রাজা মার্তান্ডা বর্মা এখানে একটি বিষ্ণু মন্দির বানায়। অনেকে বলে এই মন্দিরের কনস্ট্রাকশনের সময় মন্দিরের নিচে বহু পরিমাণ স্বর্ণালঙ্কার লুকিয়ে রাখা হচ্ছে, কিন্তু আমরাই শুধু জানতাম এটা সত্য।
ওই মন্দির শক্তিশালী মন্ত্র এবং সাপ দ্বারা সুরক্ষিত। তোর বাবা পাহারায় থাকা ওই সাপগুলোকে সরাতে গিয়ে মারা গিয়েছিল। তোমার বাবা সবসময় তোমাকে ওই মন্দির থেকে দূরে রাখতে চেষ্টা করেছিল, তাই আমিও কিছু বলিনি। কিন্তু এখন তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার জন্ম এই মন্দিরের জন্যই হয়েছে। উল্লেখ্য আছে, আশ্বিনী নক্ষত্রের সময় যার জন্ম হবে সেই ওই গুপ্তধন হাসিল করতে পারবে। একমাত্র তোমার জন্মই সেই সময় হয়েছে। তবে তোমাকেও সব পেতে হলে তোমার সকল প্রতিজ্ঞা ভঙ্গ করতে হবে। তোমাকে তোমার সব থেকে প্রিয়জনের বলি দিতে হবে। এমনকি যাকে তুমি বলি দিবে তাকেও তোমাকে প্রচুর ভালোবাসতে হবে। চন্দ্রগ্রহণের সময় ইরাক্কি জঙ্গলে গিয়ে তোমাকে এই বলিদান দিতে হবে, কারণ মন্দিরের নির্মাণ পরিকল্পনা এবং প্রথম পূজা সেখানেই করা হয়েছিল। এর মধ্যেই আরেকটি কল আসা মাত্রই কুমিরি থানায় গিয়েছিল, যেটা আমরা প্রথম পর্বে দেখেছিলাম। কুমিরির মুখে এসব শুনে বালিজা বলছিল, গুপ্তধন, নরবলি, এসব কি পাগলের মতো কথা বলছিস? আসলে কি মন্দিরে গুপ্তধন আছে? আর তুই ছাড়া কি আর কেউ এই ব্যাপার জানে? এখান থেকে সিন স্কিপ হয়। এদিকে লক্ষ্মীকে দেখা যায় ছেলেকে নিয়ে মারুতির বাড়িতে এসেছে। মারুতির ঘরে কোনো খাবার ছিল না, তাই লক্ষ্মী আসা মাত্রই রান্না করতে চলে যায়। সবজি কাটতে কাটতে লক্ষ্মী মারুতির কাছে জানতে চাচ্ছিল, কুমুরি চলে যাওয়ার আগে আপনার সাথে দেখা করতে এসেছিল তাই না চাচা? আপনি আমাকে বলেননি কেন? মারুতি শুধু বলে, কারণ ও এখনও এটা ভুলতে পারেনি। আর এখানেই লক্ষ্মী সবটা জানতে পারে। মারুতি বলে, কুমিরি যখন ভাবছিল ওর ভালোবাসার কাউকে বলি দিতে হবে, তখনই ও কবিতাকে দেখেছিল। ও কবিতাকে তখনও ভালোবাসত। তারপরও কবিতা ওকে পছন্দ করে কিনা এটা জানার জন্য ও কবিতার সাথে দেখা করতে চেষ্টা করত। এরপর একদিন মন্দিরে কবিতাকে একা পেয়ে কুমিরি কবিতার সাথে দেখা করে। কবিতাও কুমিরিকে চিনতে পেরেছিল। কুমিরি শুধু কবিতার কাছে একটি কথা জানতে চেয়েছিল, তুমি কি আমাকে পছন্দ করো কিনা? কবিতা তখন ভেবে চিনতে বলে, আমি সত্যি তোমাকে পছন্দ করতাম। কিন্তু কবিতা এটা বলার পর কুমিরি আর কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। কুমিরি ঠিক করে নিয়েছিল সে কবিতাকে বলি দিবে। তবে তার আগে কুমিরি বাস্তু বোঝার জন্য আবার ওই মন্দিরে গিয়েছিল। আর সেখানেই কুমিরি সারপাঞ্চ এবং সিমরানকে একসাথে দেখে ফেলে। কুমিরি ভেবেছিল সারপাঞ্চ আর সিমরানও হয়তোবা এই গুপ্তধনের ব্যাপারে জেনে গেছে। এজন্য কবিতার সাথে কুমিরি সিমরানকেও একই কালো জাদু করেছিল। আর এরপরই সিমরান কুমিরির অটোতে করে রেলওয়ে স্টেশনে যাচ্ছিল। কবিতা তখন হসপিটালে ভর্তি। কুমিরি ডক্টরকে টাকা দিয়ে কবিতার অ্যাবর্শন করায় এবং রমেশদেরকে মিথ্যা বলায়। এরপর আবার রাতের আধারে কবিতাকে নিয়ে সেখানের সারপাঞ্চের মেয়ে সিমরানের বডিটি রেখে দেয়, কারণ রেলওয়ে স্টেশনে যাওয়ার সময় কুমিরি সিমরানকে বেহুশ করে এখানে নিয়ে এসেছিল। মারুতি বলে, এরপর আমি ওই রাতেই কবিতার ওপর থেকে রেণুকা অবতার মুক্ত করি। এখানে দেখানো হয় কাপড়ের এক পাশে বসে মারুতি মন্ত্রপাঠ করছে, অন্যদিকে কুমিরি মন্ত্রপাঠ করছিল। আর তখনই উপর দিয়ে একটি প্যাঁচা উড়ে যায়। সব কিছু শেষ হলে মারুতি কুমিরিকে বলে, পূজা সম্পন্ন হয়েছে। তুই অবশ্যই ওই মেয়ের চিতার পাশে গিয়ে রেণুকা অবতারের শেষ ধাপ পূর্ণ করবি। এরপর আগামীকাল পাশের গ্রামের রেলওয়ে স্টেশনে আসবি। আমি কবিতাকে নিয়ে আসবো। এখন এখান থেকে সোজা বাড়িতে চলে যাবি, ভুল করেও পিছে ঘুরবি না। মারুতির কথা মতো কুমিরি সোজা বাড়িতে চলে যায়। রাত পার হতেই রেণুকা অবতারের প্রভাবে সিমরানের মৃত্যু হয় এবং চেহারা এমনভাবে নষ্ট হয়ে যায় যে চেনার উপায় ছিল না। রমেশরাও তাই সিমরানকে কবিতা ভেবে সিমরানের সৎকার করে দেয়। আর ওই রাতেই সিমরানের উপর করা রেণুকা অবতারের শেষ ধাপ পূরণ করতে এসেই কুমিরির সাথে ওই ঘটনাটি ঘটে। মাল্লি সিমরানের চিতার আগুনে পুড়ে মারা যায়। আর কুমিরি সেখান থেকে পালিয়ে পরদিন সকালে পাশের রেল স্টেশনে চলে যায়। সেখানে আগে থেকে মারুতি দাঁড়িয়েছিল। কুমিরি আসা মাত্রই মারুতি কুমিরির হাতে একটি রুদ্রাক্ষ বেঁধে দেয় এবং বলে, ভুল করেও এটা কখনো খুলবি না। আর এক ধরনের পানি খাইয়ে দিয়ে বলে, আমি কবিতার কাছে দিয়ে দিয়েছি, রোজ সকালে এবং বিকালে এটা খেতে ভুল হয় না যেন, তবেই পূজার সময় তুই রক্ষা পাবি। এরপরই মারুতি কবিতাকে ডেকে কুমিরির হাতে তুলে দেয়। আর কুমিরিও কবিতাকে নিয়ে কেরালাতে গিয়ে নতুন করে সংসার শুরু করে। সিন প্রেজেন্টে দেবের সহযোগী মানে তার গার্লফ্রেন্ড বলছিল, ওই মন্দিরে কি এমন আছে যে জন্য তুমি নিজের লোক প্রশান্তকেও মারতে চাচ্ছ? এখান থেকে সিন ফ্ল্যাশব্যাক। আর্কিওলজি ডিপার্টমেন্টের একজন গবেষক মনিকা, সে দেবের আন্ডারে কাজ করে। কয়েক বছর রিসার্চ করার পর দেবকে কিছু তথ্য জানায়। মনিকা অনন্ত পদ্মাববা মন্দিরের কথা বলে, যে এটি 100 বছরের পুরনো পৃথিবীর সব থেকে মহামূল্যবান মন্দির। এই মন্দির নিয়ে রিসার্চ করে আমরা জেনেছি 17 শতাব্দীতে রাজা মার্থান্ডা বর্মা, যে কিনা বিষ্ণু ভক্ত ছিল, সে তার রাজ্যের প্রতীক হিসাবে শঙ্খ প্রতীক ব্যবহার শুরু করে এবং ওই সময় মন্দিরের নিচের 6 তলা বিশিষ্ট বেসমেন্টে মন্দিরের সব সম্পদ রাখা হতো। মাটির নিচে এত গুপ্তধন রাখায় মন্দিরের আশেপাশের প্রাকৃতিক কিছু পরিবর্তন আসে। যেমন মন্দিরের পাশে বিশেষ ধরনের এক ফুল গাছ জন্ম নেয়। আশেপাশের মাটির পরিবর্তন আসে, নতুন নতুন উদ্ভিদের জন্ম হয় এবং সেই উদ্ভিদের দিকে আকৃষ্ট হয়ে সেখানে এক বিষধর প্রজাতির সাপের আগমন হয়, যা পৃথিবীর অন্য কোথাও নেই। সম্প্রতি এই সকল কিছুই জ্যোষ্ঠীপল্লী গ্রামের বিষ্ণু মন্দিরে লক্ষ্য করা যাচ্ছে।
রাজা মার্থান্ডা বার্মা সেই সময়ে মোট 12টি মন্দির নির্মাণ করেছিলেন, যার প্রতিটিতেই বিষ্ণুমূর্তি ভিন্নভাবে নির্মাণ করা হয়েছিল। শুধুমাত্র যষ্টিপল্লীর মন্দিরেই বিষ্ণুমূর্তিকে এক পায়ে দাঁড়ানো অবস্থায় নির্মাণ করা হয়েছিল। এই সব কিছু বিবেচনা করলে আর আমাদের রিসার্চ অনুযায়ী এই যষ্টিপল্লী মন্দিরের নিচে এমন পরিমাণ গুপ্তধন আছে যা অন্য কোথাও নেই। তবে প্রপার ইনফরমেশনের জন্য আমাদের মন্দির পর্যবেক্ষণ করতে হবে। মনিকার তথ্যের ভিত্তিতে মন্দির পর্যবেক্ষণ করার জন্য দেব সে সময়ের সারপাঞ্চকে ডাকে এবং তাকে বলে, আমরা ওই মন্দিরের উপর রিসার্চ করব, তুমি শুধু সুযোগ করে দেবে, বিনিময়ে যা চাও পাবে। ওই মন্দিরটি 1 বছর যাবৎ বন্ধ ছিল, তাই সারপাঞ্চ প্রথমে রাজি হচ্ছিল না। তবে 20 কোটি টাকার অফার পেয়ে সে রাজি হয়ে যায়। এরপর দেব সারপাঞ্চকে বলে সিমরান নামে একটি মেয়ে মন্দিরের উপর রিসার্চ করতে যাবে। এই জন্য সারপাঞ্চ সিমরানকে নিজের মেয়ের পরিচয়ে গ্রামে নিয়ে আসে, আর গ্রামবাসীকেও বিশ্বাস করায় সিমরান তারই মেয়ে। সিমরান এসে সারপাঞ্চকে নিয়ে মন্দিরে গিয়ে কাজ শুরু করে দেয় এবং মন্দিরের দেয়ালে রাজা মার্থান্ডা বার্মার প্রতীক মানে শঙ্খ প্রতীকটি দেখতে পায়, যার মানে এটি সেই মন্দির। তবে সারপাঞ্চ যেহেতু দুশ্চরিত্র ছিল, সে সিমরানের সাথে মিসবিহেভ করছিল, আর তখনই কোমরি এদেরকে দেখে ফেলেছিল। এদিকে পরবর্তী দিনই পূর্ণিমা, এই জন্য দেবরা পরবর্তী রাতেই গুপ্তধন বের করার প্ল্যান করছিল, কারণ ওই মন্দির এমনভাবে সুরক্ষিত করা ছিল পূর্ণিমা রাতে পূজা না করলে সেই সুরক্ষা বলয় ভাঙা যাবে না। এর মাঝে আগের রাতে কোমরি কালো জাদু করায় সিমরানের উপর রেণুকা অবতারের প্রভাব শুরু হয়। সারপাঞ্চও অ্যাক্সিডেন্টে মারা যায়। আবার ওই রাতে সিমরানও নিখোঁজ হয়। এজন্য দেবরা গ্রামের প্রভাবশালী ব্যক্তি দীনেশের কাছে যায়, তাকেও একই প্রস্তাব দিলে দীনেশও রাজি হয়ে যায়। কিন্তু পরবর্তী পূর্ণিমা আসার আগেই দীনেশেরও মৃত্যু হয়। এতে করে দেবরা কোনোভাবেই তাদের উদ্দেশ্য পূরণ করতে পারছিল না। দেব তখন ধারণা করছিল কেউ তো নিশ্চয় আছে যে গুপ্তধনের কথা জানে আর আমাদের বাধা সৃষ্টি করছে। তখন দেবের সাথে থাকা তান্ত্রিক বলে একজন আছে, আর সে হচ্ছে কোমরি। তার মানে কোমরি যে এই গুপ্তধনের পিছে আছে সেটা দেবরা আগে থেকেই জানে। সিন প্রেজেন্টে। এদিকে কোমরির থেকে কবিতার ব্যাপার জানার পর বালিজা বলছিল, তাহলে তুই কবিতাকে বলি দিতে এখানে এনেছিস? কোমরি বলে অলরেডি দিয়ে ফেলেছি। এখানে দেখানো হয় কোমরি রাতের আধারে কবিতার গলা কেটে একটি পাত্রের মধ্যে তার রক্ত সংগ্রহ করে, এরপর জঙ্গলের মধ্যে গিয়ে সকল সরঞ্জাম রেডি করে পূজার আনুষ্ঠানিকতা শুরু করে। এক পর্যায়ে কোমরি কবিতার রক্ত পানও করে এবং সারা গায়ে রক্ত মাখে বাকিটা নিজের মাথায় ঢেলে পূজার আনুষ্ঠানিকতা শেষ করে। কোমরি বালিজাকে সবই বলছিল, আর তখনই পাশে থেকে নায়ক এসে পড়ে। নায়ক বলে, আমি তোর ভাই জাঙ্গার মিসিং কেস তদন্ত করতে গিয়েই তোর কাছে পৌঁছেছি। অবশ্য কোমরি এখনও জানে না জাঙ্গা মিসিং। নায়ক কোমরিকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু কোমরি যেতে চায় না। এই জন্য নায়ক গান বের করে। অবশ্য কোমরি গান ফেলে দেয়। এরপর শুরু হয় দুজনের ফাইট। এর মধ্যে বৃষ্টিও শুরু হয়। দুজনের ফাইটের মধ্যে এক পর্যায়ে কোমরি পা পিছলে নিচে পড়ে যায়। অবশ্য নায়কও সাথে সাথে নিচে গিয়ে দেখে কোমরি সেখান থেকে পালিয়ে গেছে। আবহাওয়া ঠিক হলে তারা আবার সেখানে আসে। বালিজা তখন নায়কের কাছে জানতে চায়, স্যার আমি যেখানে আছি আপনি কিভাবে জানলেন? নায়ক বলে, আমি জানতাম কোমরি তোমার সাথে দেখা করবে, এই জন্য আমি সেদিন তোমার ফোনে একটি অ্যাপ ইনস্টল করে রেখেছিলাম, সেটার দ্বারাই তোমার কাছে পৌঁছেছি। বালিজা বলে, স্যার ও আগের মতো নেই। ও সারপাঞ্চের মেয়েকে মেরে কবিতাকে এখানে এনে কবিতাকে খুন করেছে। ও মন্দিরের গুপ্তধনের পিছে ছুটছে। নায়ক বলে, দেখো বালিজা, আমি তোমাকে কিছু বলতে চাই, তুমি একটু শক্ত হও। কোমরি যাকে মেরেছে সে কবিতা না, রামুলা ছিল। শোনা মাত্রই বালিজার মাথায় আকাশ ভেঙে পড়ে। সিন সেই রাতে, যে রাতে কোমরি এবং মারুতি কবিতাকে বাঁচাতে পুজো করছিল। পূজার মধ্যে একটি প্যাঁচা উড়ে আসায় কোমরির মন্ত্রপাতে বিঘ্ন ঘটায় অন্য পাশে কবিতার মৃত্যু হয়েছিল। তবে এটা শুধু মারুতি জানত, কোমরি কিছুই জানত না। মারুতি জানত কোমরি যদি জানতে পারে কবিতা মারা গেছে তাহলে কোমরির গুপ্তধন পাওয়া হবে না, এখানে সব শেষ হয়ে যাবে। তাই মারুতি এখানে একটি মাস্টার প্ল্যান সাজায়। মারুতি দ্রুত কবিতার বডিটিকে সরিয়ে ফেলে। এরপর কোমরিকে বলেছিল, পূজা শেষ হয়ে গেছে, বাকিটা তোমাকে ওই চিতার কাছে গিয়ে করতে হবে, আর আগামীকাল তুমি পাশের গ্রামের রেলওয়ে স্টেশনে চলে আসবে। কোমরি যাতে কিছু বুঝতে না পারে সেজন্য মারুতি কোমরিকে পিছে ফিরতে নিষেধ করে দিয়েছিল। এরপর কোমরি চলে যেতেই মারুতি কোমরির অজান্তে কবিতার মাথার চুল দিয়ে একটি রুদ্রাক্ষ এবং পানির উপর বশীকরণ জাদুর মন্ত্র পাঠ করে। এরপর রামুলাকে ডাকে। রামুলা জানতে চায়, চাচা এত রাত আমাকে কেন রেখেছেন? মারুতি বলে, আমি তোকে কথা দিয়েছিলাম তোর কোমরির সাথে সংসার করার ইচ্ছা পূরণ করব। আজ সময় এসে গেছে, যা বলি ভালো করে শোন। ও যেখানে নিয়ে যাবে যাবি, যা করতে বলে করবি। একবার তুই ওর সন্তানের জন্ম দিলে ও আর তোকে ছেড়ে কোথাও যাবে না। রামুলাও রাজি হয়ে যায়। মারুতি বলে, এই পানি ওকে সকাল বিকাল পান করাবি, আর খুব বেশি ওকে চেহারা দেখাবি না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুই রেডি হয়ে কাল স্টেশনে চলে আসিস। পরদিন কোমরি স্টেশনে আসা মাত্রই
মারুতি প্রথমেই কোমরিকে বশীকরণের সেই রুদ্রাক্ষ পেতে দেয় আর পানি খাইয়ে দেয়, যে জন্য রামুলা আসার পরও কোমিরি রামুলাকে দেখে কবিতা ভেবে নেয় এবং রামুলাকে নিয়েই কেরালা চলে যায়। কেরালায় গিয়ে কবিতা ভেবে রামুলার সাথে সংসার করে শেষমেশ রামুলাকে বলি দেয়। এই সব কিছু শুনে বালিজা জানতে চায় রামুলা কেন কোমিরির সাথে চাপে, আর রামুলার সাথে মারুতি চাচার কী সম্পর্ক। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। নায়কের তথ্য মতে রামুলা ছিল মারুতির ওয়াইফের বোনের মেয়ে। রামুলার জন্মের সময় রামুলার মা মারা যায়। ডক্টর তখন বলেছিল রামুলার নার্ভ ক্ষতিগ্রস্ত, এই জন্য মানসিক সমস্যা হতে পারে। তাই মারুতি রামুলাকে সবার থেকে লুকিয়ে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে রেখেছিল। একদিন মারুতি কোমরিকে নিয়ে রামুলার সাথে দেখা করতে আসে, আর ওই দিন রামুলা কোমরিকে দেখে কোমরিকে পছন্দ করে নেয়। কোমরিকে সে জীবনসঙ্গী বানাতে চায়। এই জন্য অবশ্য একদিন রামুলা তার হাতও কেটে ফেলে। মারুতি দেখতে এলে রামুলা জানায় তার কোমরিকেই চাই। তখন মারুতি কথা দিয়েছিল রামুলাকে কোমরির সাথে বিয়ে দিবে, কিন্তু এর কয়েক বছর পর কোমরি মারুতিকে না জানিয়ে লক্ষ্মীকে বিয়ে করে নিয়ে আসে। জানার পর রামুলা আবার পাগলামি শুরু করে। তখন রামুলাকে বাঁচাতে মারুতি রামুলাকে কথাও দিয়েছিল আমি তোকে ওর করে দিব, তবে যতদিন না পারি আমি তোকে ওর আশেপাশে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। এই জন্যই মূলত রামুলাকে কোমরির আশেপাশে থাকতে মারুতি রামুলাকে বালিজার সাথে বিয়ে দিয়েছিল। আর এই ছিল মূলত রামুলার কাহিনী। নায়কের মুখে সব শোনার পর বালিজা বিশ্বাস করতেই পারছিল না। তবে বালিজা শুধু জানতে চায় এসব আপনি কিভাবে জানলেন। নায়ক বলে আমি সিমরান মিসিং কেসের তদন্ত করতে গিয়ে হায়দ্রাবাদের বান্ধবী মনিকার সাথে দেখা করেছিলাম। সিন 5 মনিকার থেকে নায়ক গ্রামের মন্দিরের ব্যাপারে জানতে পারে যে সিমরান ওই মন্দিরের রিসার্চ করতে সেখানে গিয়েছিল। আর তখনই নায়ক বুঝতে পারে এই খুনগুলো হয়েছে মন্দিরকে ঘিরে। তাই নায়ক মন্দিরে যায়, আর মন্দিরের মধ্যে ঘোরার সময় একটি কড়ি দেখে তার মনে পড়ে যায় সেম এরকম কড়ি সে লক্ষ্মীদের বাড়িতে ঝোলানো দেখেছিল। লক্ষ্মী তাকে বলেছিল এটা অশুভ শক্তি দূর করতে চাচা দিয়েছে। তাই নায়ক সোজা মারুতির সাথে দেখা করে, আর মারুতির কাছে যেতেই নায়ক পুরো স্টোরিটি জানতে পারে। নায়ক বলে ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে আমি রামুলাকে পাঠানো তোমার মানি অর্ডারের ডিটেলসও বের করি এবং জানতে পারি ওরা কেরালাতে আছে। নায়ক বলে পূর্ণিমার আর 2 দিন আছে, নতুন করে কোনো ক্রাইম করার আগেই কোমিরিকে আমাদের আটকাতে হবে। এরপরের সিন পূর্ণিমার রাতে কোমিরিকে দেখা যায় মন্দিরে পৌঁছে গেছে। কোমিরি মন্দিরের মধ্যে এসে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নির্ধারণ করে মন্দিরের ঠিক মাঝ বরাবর একটি জায়গা নির্বাচন করে তার পূজার কার্যক্রম শুরু করে। আর সাথে সাথে চারিদিক থেকে বিষধর সাপ এসে জড়ো হতে থাকে। এখানে আমরা দেখতে পাই কোমিরি যে জঙ্গলের ঋষির কাছ থেকে কিছু একটা শিখে এসেছিল, সেটি ছিল মূলত এই সাপগুলোকে নিয়ন্ত্রণ করার বিদ্যা। কোমিরি সেই বিদ্যা অনুযায়ী সাপগুলোকে নিয়ন্ত্রণ করে। এরপর মন্দিরের ভিতর প্রবেশ করে এবং দেয়ালে সেই শঙ্খচিহ্ন দেখে দেখে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যেতেই সে মন্দিরের নিচের আন্ডারগ্রাউন্ডের রাস্তা পেয়ে যায়। এরপর কোমিরি নিচে নামে, তবে একটু আগাতেই কোমিরি কিছু একটা দেখতে পায়, আর এখান থেকে সিন শিফট হয়ে যায়। সিন চলে যায় পাহাড়ের উপর কোমিরিদের সেই ঘরে। লক্ষ্মীকে দেখা যায় কোমিরিদের ঘরটার সামনে বসে আছে। ঠিক তখনই কোমিরি এসে হাজির। কোমিরিকে দেখা মাত্রই লক্ষ্মী দৌড়ে এসে জড়িয়ে ধরে। কোমিরি তখন বলছিল আমি 2 দিন যাবৎ কিছু খাইনি। এই জন্য লক্ষ্মী দ্রুত কোমিরির জন্য রান্না করে। কোমিরির হাত কাটাচ্ছিল, সে খেতে পারছিল না। এই জন্য লক্ষ্মী নিজে হাতে ভাত মাখিয়ে দিচ্ছিল। লক্ষ্মী কোমিরির গলায় সিঁদুর দেখে জানতে চায় তুমি মন্দিরে গিয়েছিলে। কোমিরি বলে হ্যাঁ, মাঝে মাঝে ভগবানের কাছে একটু যেতে হয়। লক্ষ্মী আবার জানতে চায় গুপ্তধন পেয়েছ। কোমিরি তো পুরো হতবাক, লক্ষ্মী কিভাবে জানল। এখানে আমাদের দেখানো হয় লক্ষ্মীকে মূলত মারুতি সেদিন পুরো ঘটনা খুলে বলেছিল। লক্ষ্মী কোমিরিকে বলে ভালোবাসা মানুষটিকে বলে দিতে হবে, এটাই যদি নিয়ম হয়ে থাকে তাহলে কবিতাকে কি আমার থেকে বেশি ভালোবাসতে। কোমিরি বলে দেখো আমি অন্যায় কিছু করিনি, গুপ্তধনের জন্য যা করার দরকার করেছি। লক্ষ্মী বলে হ্যাঁ, তুমি কোনো অন্যায় করনি, তুমি পাপ করেছ। লক্ষ্মী কবিতা এবং সিমরানের কথা বলে যে ওদের কী দোষ ছিল, ওদের কেন মেরেছ, আর রামুলা ও কী পাপ করেছিল। কোমিরি যে রামুলাকে নিয়ে গিয়েছিল সেটা লক্ষ্মী কীভাবে জানল। এখানে আমাদের দেখানো হয় সাম্বায় সেদিন রেল স্টেশনে কোমরি আর রামুলাকে একসাথে ট্রেনে উঠতে দেখে লক্ষ্মীকে গিয়ে বলে দিয়েছিল। তারপর লক্ষ্মী সত্যতা যাচাই করতে গোপনে বালিজাদের ঘরে তল্লাশি করে এবং সেখানে রামুলার সাথে মারুতির একটি ফটো দেখতে পায়। আর এরপরই পুরো স্টোরি জানতে লক্ষ্মী মারুতির বাড়িতে এসেছিল। লক্ষ্মী মারুতির মুখে সব কিছু শোনার পর মারুতিকে খাবারে বিষ মিশিয়ে মারুতিকেও খুন করে ফেলে। লক্ষ্মী এসব বলার পরই কোমিরির মুখ দিয়েও রক্ত পড়তে শুরু করে। তার মানে লক্ষ্মী কোমিরির খাবারেও বিষ মিশিয়েছে। কোমিরি আরও একটি ঝটকা খায় যখন লক্ষ্মী তাকে বলে চাচা ভেবেছিল তুমি না জেনে রামুলাকে মেরেছ, কিন্তু আমি জানি তুমি জানতে ওটা রামুলা ছিল।
এখানে আমাদের দেখানো হয় সেদিন ট্রেনে ওঠার পরই কমিরি তার হাতের রুদ্রাক ফেলে দিয়েছিল এবং রামলাকে তার পাশে ডেকে বসিয়েছিল। তার মানে কমিরি আগে থেকেই জানতো তার সাথে কবিতা নয়, রামলা যাচ্ছে। আর ওই দিনই লক্ষ্মীদের গ্রামের এক মেয়ে কমিরি এবং রামলাকে একসাথে দেখে লক্ষ্মীকে এসে জানিয়েছিল বাইরে এখন বৃষ্টি পড়ছে। ঘরের চালার ছিদ্র দিয়ে ঘরের মধ্যে জল ঢুকছিল। লক্ষ্মী সেখানে একটি পাত্র পেতে কমিরিকে বলে, দেখো, এটা আমাদের অবস্থা। গুপ্তধন পেলে আমাদের উন্নতি হবে না, একমাত্র শিক্ষায় আমাদের উন্নতি করতে পারে। এখানে আমাদের দেখানো হয় লক্ষ্মীর ছেলেকে স্কুল থেকে বের করে দেওয়ার পর লক্ষ্মী ছেলেকে নিয়ে আগে রমেশদের বাড়িতে গিয়েছিল। রমেশ এবং রমেশের মায়ের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করেছিল যেন তার ছেলেকে স্কুলে পড়তে সুযোগ দেওয়া হয়। লক্ষ্মীকে সেদিন মার খেয়ে অপমান হয়ে ফিরে আসতে হয়েছিল শুধুমাত্র তারা নিচু জাতি ছিল বলে, কারণ তাদের কোনো মূল্য নেই। লক্ষ্মী কমিরিকে বলে, এজন্য আমি আমার ছেলেকে পড়াশোনা করাচ্ছি। কিন্তু তুমি এমনটা কিভাবে হয়ে গেলে? জানো তোমাকে আমি কেন পছন্দ করেছিলাম? এখানে আমাদের দেখানো হয় 15 বছর আগে কমির এবং মারুতি যে মেয়েটিকে অশুভ শক্তির হাত থেকে বাঁচিয়েছিল সেই মেয়েটি লক্ষ্মী। লক্ষ্মী বলে, যেদিন তুমি জীবনের সাথে লড়ে আমাকে বাঁচিয়েছিলে সেদিনে আমি তোমাকে পছন্দ করেছিলাম। তুমিই তো আমাকে নতুন জীবন দিয়েছিলে। এখন দেখো, এটাকে জীবন বলে? আমিও তোমার সাথে যাচ্ছি বলে লক্ষ্মী সেই বিষ মাখা ভাত খেয়ে নেয়। লক্ষ্মী বলে, তোমার দেওয়ার জীবন আজ তোমার জন্যই শেষ হয়ে গেল। এর মধ্যেই কেউ দরজায় নক করে। লক্ষ্মী দরজা খোলা মাত্রই বাইরে থাকা লোকটি লক্ষ্মীর মাথায় শুট করে দেয়। মূলত এই লোকটির নাম সাবু, যে কিনা দুবাই বসে দেবকে নিয়ন্ত্রণ করছিল। কমিরির চোখের সামনে লক্ষ্মীর মৃত্যু হয়। এরপর কমিরিও মারা যায়। এর পরের দৃশ্য আমাদের দেখানো হয় নায়ক এবং বালিজা দাঁড়িয়ে থেকে কমিরি এবং লক্ষ্মীর সৎকার করছে। এর মধ্যে নায়কের কাছে একটি কল আসে, আর আমরাও দেখতে পাই কলটি জানগা করেছে। জানগাকে দেখা যায় উত্তরখাণ্ডে বিভিন্ন ঋষিদের সাথে দেখা করে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। শুধু তাই নয়, আমাদের এটাও দেখানো হয় এসআই নায়ক ও দেবদের হয়ে কাজ করছিল। কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকেই যায়। কমিরি ট্রেনের রুদ্রাক্ষ কেন ফেলে দিয়েছিল? আর রামলা সব কিছু জানার পর কেন কমিরির সাথে গেল? কমিরি তো ছিল কেরালাতে, তাহলে দীনেশকেই বাকি মারল। আবার জানগা উত্তরখাণ্ডে গিয়ে কি করছে? নায়কের সাথে তার কি সম্পর্ক? তাহলে জানগা কি নায়কদেরকে সাহায্য করলো? আবার কমিরি মন্দিরের আন্ডারগ্রাউন্ডে গিয়ে কি দেখেছে? আদৌ কি সেখানে কোনো গুপ্তধন আছে? এই সকল প্রশ্নের উত্তর মাওরি পরিমেলা পার্ট 3-তে পাওয়া যাবে। পার্ট 1 রিলিজ হওয়ার 2 বছর পর পার্ট 2 রিলিজ হয়েছে। এখন দেখা যাক পার্ট 3 আসতে কতদিন সময় লাগে। তবে যাই বলুন না কেন, স্টোরিটা কিন্তু পুরোই মাথা ঘুরে দেওয়ার মতো ছিল। প্রতি মুহূর্তে এমন সব টুইস্ট খুব কম মুভিতে দেখা যায়। তবে এই মুভির পার্ট 3-তে যে এর চেয়ে বড় বড় টুইস্ট সামনে আসতে চলেছে তার কোনো সন্দেহ নেই। মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো